অনেকক্ষণ ধরে একটা লো পাওয়ার মাইক্রোস্কোপের ওপর হেঁট হয়েছিল শার্লক। এবার সিধে হয়ে বিজয় গৌরবে তাকালো আমার দিকে, বলল, ওয়াটসন, জিনিসটা যে আঠা কোনো সন্দেহই নেই। ফিল্ডে ছড়ানো বস্তুগুলো দেখলেই বুঝবে। রোঁয়াগুলো টুইট কোটের, ধূসর জিনিসটা ধুলো, বাঁদিকের জিনিসটা কোষ থেকে উঠে আসা খোসা, আর মাঝখানের বাদামি বড়িগুলো আঠা। মানলাম, কিন্তু তাতে হলোটা কি? সেন্ট প্যানক্রাস কেসে মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল, মনে আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে টুপি তার নয়, কিন্তু ছবি বাঁধানো তার পেশা। হ্যাঁ, আঠা নিয়ে তার কারবার, তাই তো? কেসটা কি তোমার? নো মাই ফ্রেন্ড, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মেরিভেলের অনুরোধে একটু নাক গলিয়েছি মাত্র। কোটের হাতার সেলাইয়ের মধ্যে দস্তা আর তামার গুঁড়ো পেয়ে হাতে নাতে বেশ এবার একবার এক জালিয়াতের টাকা জাল করার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকেই ওদের টনক নড়েছে। এই যে মাইক্রোস্কোপ, এর গুরুত্ব ওরা বুঝতে পেরেছে। যাই হোক, নতুন এক মক্কেলের আসার সময় হয়ে গেছে। ভালো কথা, ঘোড়দৌড় সম্বন্ধে খবর টবর কিছু রাখো? আলবাত রাখি। পেনশনের অর্ধেক টাকা তো ঘোড়ার পেছনেই ওড়াই। গ্রেট, তাহলে তোমাকেই জিজ্ঞেস করা যাক, স্যার রবার্ট নরবার্টন লোকটা কে? কি জানো তার সম্পর্কে? স্যাসকম ওল্ড প্লেসে থাকেন। গরমের সময় কিছুদিন ছিলাম সেখানে। জানো শার্লক, এই নরবার্টন একবার এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন না। কিরকম? নিউমার্কের হিতের নাম করা কার্জেন স্ট্রিট, সেখানে মহাজন স্যাম ড্রয়ারকে ঘোড়া চাবুক দিয়ে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছিলেন। ইন্টারেস্টিং। সবাই জানে স্যার নরবার্টন বড় বিপজ্জনক লোক। সারা ইংল্যান্ডে অমন ডেয়ার ডেভিল ঘোড়সওয়ার আর দুটি পাবে কিনা সন্দেহ। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালে সেকেন্ড হয়েছিলেন। ভালো স্পোর্টসম্যান হতেই পারতেন। বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলো আর আর সুন্দরী মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতেই পারতেন। মানে মানে ওর আমলে সবাই যা করেছে, কিন্তু এখন আর সে সুযোগ নেই। চমৎকার, খুব ডিটেলে বর্ণনা দিলে দেখছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি স্যার রবার্ট নরবার্টনকে। সসকম ওল্ড প্লেস সম্পর্কে একটু আইডিয়া দিতে পারবে? জায়গাটা স্যাসকম পার্কের ঠিক মাঝখানে। ঘোড়া চড়ানোর আর ট্রেনিং দেওয়ার যে বিখ্যাত ঘাঁটিটা আছে, ঠিক সেইখানে। কারেক্ট। হেড ট্রেনার হলো জন ম্যাশন। আরে, চমকে উঠলে দেখছি। ওয়াটসন, এই জ্ঞানটুকু এই মাত্র এই চিঠিখানা থেকে পেলাম। লিখেছেন জন ম্যাশন স্বয়ং। সে যাক, তার আগে সসকম সম্পর্কে আরও কিছু বলো আমায়। স্যাসকম স্প্যানিয়েলের নাম শুনেছ নিশ্চয়ই। ইংল্যান্ডে অমন স্প্যানিয়েল আর কোথাও হয় না। স্যাসকম ওল্ড প্লেসের লেডির ভারী গর্ব তার এই কুকুরটিকে নিয়ে। স্যার রবার্ট নরবার্টনের স্ত্রী? না না, স্যার রবার্ট বিয়েই করেননি। বউ পুষতে পারবেন না জেনেই বোধহয় করেননি। থাকেন বিধবা বোন লেডি বিয়েট্রিস ফাল্ডারের সঙ্গে। ওকে, তো স্যার রবার্টের সঙ্গে থাকেন লেডি বিয়েট্রেস, এই বলতে চাও তো? আরে না না, জায়গাটা লেডি বিয়েট্রিসের স্বর্গত স্বামী স্যার জেমসের। নরবার্টনের কোনো দাবিই নেই। যতদিন বাঁচবেন ততদিন ভোগ করতে পারবেন লেডি, তারপর পাবে দেওর। বছর বছর ভাড়ার টাকাও ভোগ করেন লেডি। তার গুণধর ভাই রবার্ট নিশ্চয়ই সেই টাকা ওড়ান। প্রায় তাই। লোক তো সুবিধের নয়, বোনকে জ্বালিয়ে মারছেন সন্দেহ নেই। তবে লেডি বিয়েট্রিস ভাইকে খুবই ভালোবাসেন। কিন্তু স্যাসকমে এমন কি কাণ্ড ঘটল যে এত কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, সেটা জানবার জন্যই তো পথ চেয়ে বসে আছি। ওই তো ভদ্রলোক এসে গেলেন মনে হচ্ছে। এরপর দরজা খুলে যিনি ঘরে ঢুকলেন, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায়
ঘোড়া দমন করা রীতিমতো পোক্ত পুরুষ। গুড মর্নিং মিস্টার হোমস। চিঠি পেয়েছেন? প্লিজ সিট ডাউন মিস্টার ম্যাসন। হ্যাঁ, চিঠি তো পেয়েছি, কিন্তু ঠিক বুঝিনি। আসলে ব্যাপারটা এতই অদ্ভুত আর জটিল যে চিঠিতে জানাতে পারিনি। সামনাসামনি বলার জন্য এখানে এসেছি। বলুন। আমার বস স্যার রবার্ট পাগল হয়ে গেছেন। সরি জন, এটা বেকার স্ট্রিটের শার্লক হোমসের বাড়ি। আর আমি যতদূর জানি শার্লক হোমস পাগলের ডাক্তার অন্তত নয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, কেন মনে হলো মাথাটা বিগড়েছে? একটা দুটো অদ্ভুত কাণ্ড করলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু পরপর অদ্ভুত ব্যাপার করে গেলে খটকা লাগে। আমার বিশ্বাস ভদ্রলোকের মাথা বিগড়েছে ডার্বি আর সসকম প্রিন্সকে নিয়ে। সসকম প্রিন্স তো একটা বাচ্চা ঘোড়া। কিন্তু ইংল্যান্ডে অমন ঘোড়া আর নেই মিস্টার হোমস। তার কেউ না জানুক, আমি জানি। কথাটা আশা করি ঘরের বাইরে যাবে না। এই ডার্বি জিততেই হবে স্যার রবার্টকে। দেনায় ডুবে আছেন, এই তার শেষ সুযোগ। যেখান থেকে যা পেয়েছেন ধার দেনা করে সর্বস্ব বাজি ধরেছেন। যখন ধরেছিলেন তখন রেট ছিল প্রায় 100, এখন তা 40-এ এসে ঠেকেছে। কিন্তু ঘোড়া যদি অতই ভালো হবে তো দর পড়বে কেন? পাবলিক জানে না সসকম প্রিন্স কত উঁচু জাতের ঘোড়া। স্যার রবার্ট চালাকি করে দালালদের ধোঁকা দিয়ে রেখেছেন। প্রিন্সের মতোই দেখতে একটা ঘোড়াকে তিনি লাফঝাপ করতে মাঠে পাঠান, তফাৎটা কেউ ধরতে পারে না। ঘোড়া আর বাড়ি ছাড়া স্যার রবার্টের মাথায় এখন আর কিচ্ছু নেই। জীবনটাই ঝুলছে ডার্বির ওপর। ততদিন কোনো মতে ঠেকিয়ে রেখেছেন পাওনাদারদের। প্রিন্স হারলে স্যার রবার্টকে ছিঁড়ে খাবে এরা। বেশ ভালো রকমের ঝুঁকি নিয়েছেন দেখছি। এবার বলুন তো, পাগলামিটা কি দেখলেন? দেখলেই বুঝবেন। রাতে ঘুমন বলে মনে হয় না, সারা রাত আস্তা বলে কাটান। চোখ দুটোই দাঁড়িয়েছে পাগলের চোখের মতো। এছাড়াও আছে লেডি বিয়েট্রিসের সঙ্গে তার অদ্ভুত ব্যবহার। কিরকম? ভাই বোনে দারুণ বন্ধুত্ব, রুচিতেও দারুণ মিল। দুজনেই ঘোড়ার ভক্ত। প্রতিদিন ঘড়ি ধরে ঘোড়া দেখতে যান লেডি গাড়ি চেপে, সঙ্গে যান স্যার রবার্টও। প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি নিজেও। এত ভালোবাসেন যে নুড়ির ওপর গাড়ির চাকার কড়মড় আওয়াজ শুনলেই কান খাড়া করে শোনে প্রিন্স। দৌড়ে বেরিয়ে যায় লেডির হাত থেকে চিনির ডেলা খেতে। কিন্তু এখন সব শেষ। কেন? ঘোড়া নিয়ে এখন আর কোনো মাথা ব্যথা নেই লেডির। 1 সপ্তাহ ধরে আস্তাবলের পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাচ্ছেন, গুড মর্নিং বলতেও দাঁড়াচ্ছেন না। তো ঝগড়া হয়েছে এই বলতে চান তো? সাংঘাতিক ঝগড়া। নইলে যে স্প্যানিয়েলকে নিজের ছেলের মতো ভালোবাসতেন লেডি, সে বেচারাকে দূর দূর করে তাড়িয়ে দেন স্যার রবার্ট। অদ্ভুত ব্যাপার তো। লেডির শরীর খারাপ, হার্ট দুর্বল, সারা শরীর জলে ভরে উঠেছে ড্রপসি হওয়ায়। ভাইয়ের সঙ্গে পারবেন কেন? আগে কিন্তু এই বোনের সঙ্গে রোজ সন্ধ্যায় 2 ঘন্টা ঘরে বসে আড্ডা মেরে আসতেন, কিন্তু এখন সব শেষ। বোনের ছায়াও মারান না। লেডির মন ভেঙে গেছে, মদে ডুবে রয়েছেন। ঝগড়া হওয়ার আগে মদ খেতেন? 1-8 গ্লাস খেতেন, এখন এক সন্ধ্যায় খান পুরো বোতল। বাটলার স্টিফেন্সের থেকে তো তাই জানলাম। আরও আছে। পুরনো চার্চের নিচে পাতাল ঘরে কি করতে যান স্যার রবার্ট? রোজ একটা লোক এসে দেখা করে। কে সে? চালিয়ে যান মিস্টার ম্যাসন, ক্রমশই একেবারে জমিয়ে তুলছেন। লোকটাকে বাটলারই প্রথম দেখেছে। শুনে পরের রাতে আমি নিজে গেলাম দেখতে। সত্যি দেখতে পেলাম না স্যার রবার্টকে। অত রাতেও বেরিয়ে পড়েছেন। খোঁজ করতে বেরোলাম আমি আর স্টিফেন্স।
ধরা পড়লে মেরে খুন করে ফেলতেন স্যার রবার্ট। তাই কাছাকাছি যেতে ভরসা পেলাম না। দূর থেকে দেখলাম পুরো পাতাল ঘরেই ঢুকলেন। সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, পোড়া পাতাল ঘরটা কি? পার্কে একটা পুরনো ভাঙা চার্চ আছে। কত পুরনো তা কেউ জানে না। তার মাটির তলায় আছে একটা সমাধি ঘর। জায়গাটা খারাপ। লাখ টাকা দিলেও রাত্রে সেখানে কেউ যেতে চায় না। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে অন্ধকার। কিন্তু স্যার রবার্টের ভয় ডর নেই। অত রাতে কি করতে যান পাতাল ঘরে? সঙ্গে যে থাকে সে আস্থা বলের কেউ নয় তো? অথবা বাড়ির কোনো লোক? সেরকম কেউ না। জানছেন কি করে? লোকটাকে দেখেছি। দ্বিতীয় রাতে পেছন পেছন গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি আর স্টিফেন্স। চাঁদের আলোয় পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্ট। স্পষ্ট শুনলাম পেছন পেছন আরেকজন আসছে। স্যার রবার্ট চলে যেতেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। যেন হাওয়া খাচ্ছি এমনিভাবে পেছনে গিয়ে বললাম, আরে তুমি আবার কে? আমরা যে পেছনে এসেছি লোকটা তা টের পাইনি। তাই ঘাড় ফিরিয়ে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। বিকট চেঁচিয়ে পাই পাই করে পালিয়ে গেল চোখের পলকে। চাঁদের আলোয় মুখটা কি স্পষ্ট দেখেছিলেন? হলদেটে নোংরা মুখ। স্যার রবার্টের সঙ্গে এমন লোকের সম্পর্কটা কি বলতে পারেন? লেডি বিয়েট্রিসের সঙ্গে সবসময় কে থাকেন? ক্যারি ইভেন্স 5 বছর হলো কাজ করছে। মেয়েটি লেডির খুব কাছের নিশ্চয়ই? সেই বিষয়ে সন্দেহ আছে। বুঝেছি। পরিস্থিতি বেশ জটিল। ডক্টর ওয়াটসন একটু আগে স্যার রবার্টের যে বর্ণনা শোনালেন তা থেকে এটুকু বোঝা গেছে যে ভদ্রলোকের খপ্পর থেকে কোনো মেয়েই রেহাই পায় না। তো ভাই বোনে ঝগড়ার সূত্রপাত এই নিয়ে নয় তো? কিন্তু মেয়েটি তো অনেক দিন ধরেই আছে। লেডি বিয়েট্রিস হয়তো সম্প্রতি জেনেছেন। ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে। মেয়েটিকে তাই তিনি ভাগাতে চান। ভাই রাজি নয়। দুর্বল হৃৎপিণ্ড আর অশক্ত শরীর নিয়ে জোর করতেও পারছেন না লেডি। তাই কথা বন্ধ করে চুপচাপ মদ ধরলেন। আর এদিকে রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে সরিয়ে দিলেন স্যার রবার্ট। কি সব মিলে যাচ্ছে না? যতক্ষণ মেলার ততক্ষণ মিলছে। কারেক্ট। কিন্তু রাত দুপুরে পাতাল কবরস্থানে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে কি সম্পর্ক এই ব্যাপারের? এটাকে তো মেলানো যাচ্ছে না। এমনি আরো অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে যা মেলানো যাচ্ছে না। যেমন রাত দুপুরে মাটি খুঁড়ে মরা বার করেন কেন স্যার রবার্ট? তাই নাকি? ইন্টারেস্টিং। খুলে বলুন তো ব্যাপারটা। আপনাকে চিঠি লেখবার পর ব্যাপারটা জানলাম গতকাল। লন্ডনে এসেছিলেন স্যার রবার্ট। সেই ফাঁকে পাতাল ঘরে গেছিলাম আমি আর স্টিফেন্স। এক কোণে মৃতদেহের মতো একটা বস্তু দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশ এই কেসে মাথা ঘামাবে বলে মনে হয় না। মৃতদেহ বলতে একটা মমি দেহের শুধু একটা মাথা আর খান কয়েক হাড়। হয়তো 1000 বছর আগেকার। কিন্তু আগে এই জিনিস এখানে ছিল না। স্টিফেন্সও তাই বলল। কোনটা ফাঁকা ছিল চিরকাল। এখন এই হাড়গোড় সেখানে জড়ো করে কাঠ চাপা দিয়ে রাখা হয়েছে। দেখে কি করলেন? যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। বাহ, বুদ্ধিমানের কাজ করেছেন। তো স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন বললেন, আজ ফিরেছেন? আশা করছি। আচ্ছা, ওই বোনের কুকুরটা দান করেছিলেন কবে? আজ থেকে ঠিক 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা। সকাল থেকেই মেজাজ খারাপ ছিল স্যার রবার্টের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিবেনকে ডেকে বললেন গ্রিন ড্রাগনে বার্নেজের কাছে রেখে আসতে। অমন কুকুরের মুখ আর দেখতে চান না। সব তো বুঝলাম, কিন্তু আমাকে দিয়ে কি করাতে চান?
সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় মিস্টার ম্যাসন। এই জিনিসটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। এই দেখুন। পকেট থেকে কাগজ মোড়া একটা পোড়া হাড় বার করলেন মিস্টার ম্যাসন। হাড়টা দেখে শার্লক নড়ে চড়ে বসল, তারপরে হাতে নিয়ে পরীক্ষা করতে থাকলো। কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিজ্ঞেস করল, কোথায় পেলেন? লেডি বিয়েট্রিসের ঘরের মাটির তলায় পাতাল ঘরে ঘর গরম করার ফার্নেস আছে। এতদিন পড়েই ছিল, জ্বালানো হয়নি। হঠাৎ স্যার রবার্ট বললেন, খুব শীত পড়েছে, ফার্নেস জ্বালানো হোক। আজ সকালে ছাই খাটতে গিয়ে এই হাড়টা স্টিফেন্সের চোখে পড়ে। খটকা লাগায় নিয়ে আসে আমার কাছে। খটকা তো আমারও লাগছে। ওয়াটসন, তোমার কি মনে হয়? পুড়ে কাঠ কয়লার মতো হয়ে গেলেও হাড়ের গড়ন দেখে ভুল হওয়ার কথা নয়। এটা তো হিউম্যান ফিবার বোন, অর্থাৎ মানুষের উরুর হাড়। কারেক্ট, ঠিক বলেছ। আচ্ছা, ছেলেটা ফার্নেসে আগুন দেয় কখন? সকালে। রাত্রে যে কেউ সেখানে যেতে পারে। পারে। বাইরে থেকে এসে? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে লেডি বিয়েট্রিসের ঘর যেখানে, সেই প্যাসেজে যাওয়া যায়। ব্যাপারটা কিন্তু সিরিয়াস মিস্টার ম্যাসন। স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন? না। তাহলে তিনি হাড় পোড়াননি। সেটা ঠিকই বলছেন। আচ্ছা, হোটেলের নামটা কি বললেন যেন? গ্রিন ড্রাগন। ওই অঞ্চলে মাছ ধরা যায়? হ্যাঁ, যায়। ট্রাউট আর পাইক। নদীতে ট্রাউট, হললেকে পাইক। চমৎকার। ওয়াটসন আর আমি দুজনেই নাম করা ফিশারম্যান। মাছ ধরতে যাব ওই এলাকায়। গ্রিন ড্রাগন হোটেলে আজ রাতেই পৌঁছচ্ছি। কোনো দরকার হলে নিজে আসবেন না, চিঠি লিখবেন, কেমন? মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে রওনা হলাম শ্যাসকম স্টেশনের দিকে। মাথার ওপর মাল রাখার তাকে থরে থরে সাজানো রইল ছিপ, রিল আর বাস্কেট। গ্রিন ড্রাগনে পৌঁছানোর পর গ্রিন ড্রাগন হোটেলের মালিক জোসিয়া বার্নেজ খুব উৎসাহের সঙ্গে আমাদের মাছ ধরার প্ল্যান শুনছিল। আচ্ছা, হল লেকে পাইক ধরলে কেমন হয়? সুবিধে হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। তার মানে? স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ও ট্রেনিং কোয়ার্টারের ধারে কাছে আপনাদের ঘুর ঘুর করতে দেখলেই ক্ষেপে যাবেন। উনি ওই ডার্বি রেসে ঘোড়া নামিয়েছিলেন না? আরে ঘোড়াটা আনাড়ি বাচ্চা, কিন্তু ওর ওপর উনি সর্বস্ব বাজি ধরেছেন। আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, আমরা এসেছি বার্কশায়ারের হাওয়া খেতে। সেদিক দিয়ে ঠিক জায়গাতেই এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম খেয়াল রাখবেন। ভদ্রলোক আগে হাত চালান, পরে কথা বলেন। পার্কের ধারে কাছেও যাবেন না। তার বলতে। আচ্ছা, হলে একটা স্প্যানিয়েলকে কেউ কেউ করতে দেখে এলাম। চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, খাঁটি সস্কম জাতের যে। ইংল্যান্ডে আর কোথাও এমন স্প্যানিয়াল পাবেন না। কুকুর পুষতে বড় ভালোবাসি আমি। কিরকম দাম পড়ে এরকম এই জাতের কুকুরের? এ কুকুর কেনার টাকা আমার নেই। স্যার রবার্ট দিয়েছেন বলেই রেখেছি। চেন খুলে দিলে এক্ষুনি সস্কম ওল্ড প্লেসের দিকে দৌড় দেবে। ও, ওকে, থ্যাংক ইউ মিস্টার বার্নেজ। আমরা তাহলে এখন আমাদের ঘরে যাচ্ছি, পরে আবার কথা হবে। গুড নাইট। গুড নাইট। ওয়াটসন, অনেক খবর কিন্তু পাওয়া গেল। স্যার রবার্ট তো শুনলাম এখনো লন্ডনেই। আজ রাতেই পাতাল ঘরে হানা দেব ভেবেছি।
কয়েকটা ব্যাপার বুঝে নিতে চাই। কিছু আঁচ করেছো কি? শুধু একটা ব্যাপার, বুঝলে, দিন সাতেক আগে এমন কিছু ঘটেছে যা বেশ নাড়া দিয়ে গেছে সসকম ফ্যামিলিকে। পরিণামে অনেকগুলো অদ্ভুত ব্যাপার ঘটছে। যেমন রুগ্ন বোনের সঙ্গে আর দেখা করছেন না ভাই, বোনের প্রাণ প্রিয় কুকুরকে বিদেয় করেছেন বাড়ি থেকে। ওয়াটসন, খটকা লাগছে না? মানে কিছু বুঝতে পারছো না? হুম, কিচ্ছু না। তবে ভাই যে খুব রেগে আছে এইটাই কেবল বোঝা যাচ্ছে। রেগে থাকতে পারে, অন্য কিছুও হতে পারে। ঝগড়া আদৌ হয়েছে কিনা তা কিন্তু জানা নেই, যদিও বা হয়েই থাকে। এবার তারপর থেকে কি কি ঘটেছে সেটা একবার দেখে নেওয়া যাক, কেমন? রোজকার অভ্যেস পাল্টেছেন লেডি। ঘর থেকে বেরোন না, গাড়ি করে বেরোনোর সময় ছাড়া দেখা যায় না। আস্তা বলে গিয়ে প্রিয় ঘোড়াকেও আর গুড মর্নিং বলেন না, এবং শোনা যাচ্ছে মদও ধরেছেন। তা এই হলো পুরো কেস, তাই তো? পাতাল ঘরের ব্যাপারটা বাদ গেল তো? সেটা আরেক ব্যাপার। দু লাইনের চিন্তাধারাকে এক লাইনে মিশোতে যেও না, জট পাকিয়ে যাবে। 1 নম্বর লাইনে রয়েছে লেডি বিয়াট্রিসের পেঁচালো কাণ্ড কারখানা। কিচ্ছু বুঝতে পারছি না। 2 নম্বর লাইন হলো স্যার রবার্টকে নিয়ে। ডার্বি রেস জেতবার জন্য পাগল হয়েছেন। বাজারে অনেক পাওনাদার রয়েছে, যে কোনো মুহূর্তে আস্তাবল দখল করে নিতে পারে তারা। ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী। যা কিছু আয় বোনের কাছ থেকে, বোনের কাজের লোককে দিয়ে নিজের কাজ হাসিল করান। কিন্তু পাতাল ঘরের ব্যাপারটা? ধরা যাক স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন। কি বলছো? এ প্রশ্নই ওঠে না। আহা, হতেও তো পারে। কাজে এই লাইনেই আপাতত ভাবা যাক। দেখো, সসকম প্রিন্স রেসে না জিতলে বড়লোক হতে পারছেন না, এবং বড়লোক না হতে পারলে দেশ ছেড়ে পালাতে পারছেন না স্যার রবার্ট। ততদিন ঘাঁটি আগলে বসে থাকতে হবে। থাকতে গেলে বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে যেতে হবে। কাজের মেয়েটিকে কবজায় রেখেছেন, কাজেই তা অসম্ভব নয়। পাতাল ঘরে কেউ যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে। পরে পাতাল ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হলো। পড়ে রইল একটাই প্রমাণ, যা আমরা দুজনেই দেখেছি। বলো ওয়াটসন, কীরকম বুঝলে? প্রথমেই যে অসম্ভব ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিয়েছো, সেটা যদি সম্ভব হয় তাহলে তাহলে বাকি সবই সম্ভব। কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলেই এ ব্যাপারে কিছুটা বোঝা যাবে। ইতিমধ্যে চলো বুড়ো বার্নেসের সঙ্গে আর একটু আলাপ জমানো যাক, তারই 1 গ্লাস পেক খেয়ে আর মাছ নিয়ে গল্প করে। পরদিন সকালবেলা উঠে হোমস বার্নেজকে বলল মাছের চারা আনা হয়নি, কাজেই মাছ ধরা যাবে না। 11টা নাগাদ কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খেতে বেরোলাম 2 বন্ধু। পার্ক গেটের সামনে এসে দেখলাম ফটকের মাথায় গ্রিফিনের মূর্তি। মাথা আর পাখা ঈগল পাখির, দেহটা সিংহের। এটাই স্যাসকম বংশের প্রতীক। মিস্টার বার্নেস বলেছিলেন বেলা 12টা নাগাদ বুড়ি লেডি গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোন। গাড়িটা গেটের কাছে আসলে আস্তে চলবে, গেট পেরিয়ে গেলে ফের জোরে চলবে। ঠিক তার আগেই কোচওয়ানকে যা হয় কিছু একটা প্রশ্ন করে গাড়ি দাঁড় করাবে তুমি ওয়াটসন। আমার জন্য ভেবো না, আমি ঝোপের আড়ালে বসে দেখি কি করতে পারি, কেমন? বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মিনিট 15-এর মধ্যেই দেখলাম 2 ঘোড়ায় টানা একটা বড় মাথা খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুর নিয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে বসল হোমস। আমি অন্যদিকে তাকিয়ে বেতে ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন ফটক খুলে দিল। গাড়িটা তখন হেঁটে চলার গতিতে গড়াচ্ছে। ভেতরে কারা বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ দিকে বসে রঙে রঙিন এক তরুণী। রঙিন তার চুল, চোখে
নির্লজ্জ দৃষ্টি। ডাইনে এক প্রৌঢ়া, শাল দিয়ে ঢাকা তার মুখ আর কাঁধ, গোল পিঠ, নিঃসন্দেহে রুগ্না এবং চলন শক্তিহীন। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে দেখে হাত তুলে পথ আটকালাম। জিজ্ঞেস করলাম, স্যাসকম ওল্ড প্লেসে স্যার রবার্ট আছেন কিনা। আর ঠিক সেই সময় বেরিয়ে এলো হোমস। চেন খুলে রাস্তায় নামিয়ে দিল কালো স্প্যানিয়েলকে। উল্লাসে ঘেউ ঘেউ করে চেঁচাতে চেঁচাতে তীর বেগে ছুটে গিয়ে কুকুর লাফিয়ে উঠল গাড়ির পাদানিতে। পর মুহূর্তেই রেগে গিয়ে খ্যাঁক করে কামড়ে ধরল কালস্কার। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল বিষম আতঙ্কে, কি কুকুর, কি চালাও, জোর চালাও। চাবুক হাঁকড়ালো কোচওয়ান, ছিটকে বেরিয়ে গেল গাড়ি। আর আর রাস্তার মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখন রাগে ফুঁসছে। ঝটপট গলায় চেন পরিয়ে দিল হোমস। খেলা ফতে ওয়াটসন, কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়েট্রিস গাড়িতে রয়েছে, তাই দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখলো ভুল হয়েছে, অন্য কেউ যাকে চেনে না, তাই অত রাগ। কিন্তু কিন্তু চিৎকারটা তো একটা ছেলের মনে হলো। তা তো হবেই। হাতে আর একটা তাস বাড়লো ওয়াটসন। এবার কিন্তু খেলতে হবে সাবধানে। সারাদিনে আর নতুন কোনো প্ল্যান না থাকায় নদীতে গিয়ে মাছ ধরলাম। রাত্রে খেতে বসে টাটকা পাইকের ঝোল পেলাম সেই কারণেই। খাওয়া শেষ হলো আর হোমসের উদ্যম যেন ফিরে এলো। ফের নামলাম রাস্তায়, এলাম পার্ক গেটের সামনে। জন ম্যাসনের দীর্ঘ কৃষ্ণমূর্তিকে দেখা গেল ফটকের পাশেই, আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে। গুড ইভিনিং জেন্টলম্যান। আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্ট এখনো ফেরেননি, তবে আজ রাতেই ফিরবেন আশা করছি। পাতাল কবরখানা বাড়ি থেকে কদ্দূর? প্রায় 60 মাইল। তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। কিন্তু আমি যে না ঘামিয়ে পারছি না। বাড়ি ফিরেই তো উনি সসকম প্রিন্সের খবর জানার জন্য আমার খোঁজ করবেন। তাহলে এক কাজ করুন, আপনার থাকার দরকার নেই। পাতাল কবরখানা দেখিয়ে দিয়ে আপনি চলে যান। ঠিক আছে, তাহলে তাই করব। আকাশে চাঁদ নেই। অন্ধকারে ঘাস জমির ওপর দিয়ে জন ম্যাসন আমাদের নিয়ে গেলেন একটা জমাট অন্ধকারের সামনে। প্রাচীন চার্চের ভগ্নস্তূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল, সেইখান দিয়ে ভাঙা ইটকাট পাথরের ওপর হোঁচট খেতে খেতে পৌঁছলাম। এক কোণে একটা খাড়াই সিঁড়ি নেমে গেছে পাতাল কবরখানার দিকে। দেশলাই জ্বালালেন মিস্টার ম্যাসন। যা তা করে খোদাই করা বিস্তর পাথর, কোণে কোণে জড়ো করা শীষে আর পাথরের কফিন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল স্নান আলোয়। পাতালের অন্ধকারে ক্রমশ হারিয়ে গিয়েছে বিষাদ ঘেরা সুদীর্ঘ সুরঙ্গ। লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস। হলদে আলোয় উদ্ভাসিত হলো কফিনের ডালায় গ্রিফিন মূর্তি এ বংশের কুলচিহ্ন। হাড়গুলো কোথায় মিস্টার ম্যাসন? এই তো, এই কোণে। আরে গেল কোথায় হাড়গুলো? জানতাম পাবেন না। ছাইটা পেতে পারেন ফার্নেসে। কিন্তু 1000 বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বলতে পারেন? সেইটা জানবার জন্যই তো এসেছি। সকাল হয়ে যাবে জানতে জানতে। আপনি যান, আর আটকাবো না। জন ম্যাসন যেতে না যেতেই পুঙ্খানুপুঙ্খভাবে কবর পর্যবেক্ষণে মেতে উঠল শার্লক হোমস। হ্যাকসন আমলের অতি পুরনো কবর থেকে দেখতে দেখতে নরম্যান হিলগো আর ওডোসদের কবর দেখে এসে পৌঁছল অষ্টাদশ শতাব্দীতে সমাহিত স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফাল্টারের কবরের সামনে। ঘণ্টাখানেক কি আরও বেশি সময় লাগলো সব দেখতে। তারপর এসে দাঁড়ালাম
ভল্টে প্রবেশ পথের মুখে একটা শীষের কফিনের সামনে। সেটা দেখেই উত্তেজিত হয়ে ছুটে গেল হোমস। বুঝলাম যা খুঁজছিল এতক্ষণ এবার তা পেয়েছে। ভারী ডালাটার প্রতিটি অংশ খুঁটিয়ে দেখল আতশ কাঁচ দিয়ে। তারপর পকেট থেকে ছেনি বার করে ডালার ফাঁকে ঢুকিয়ে চার মারতেই ক্ল্যাম্প খসে ঢাকনা খুলে গেল। কিন্তু ভেতরের জিনিস ভালো করে দেখতে পাওয়ার আগেই বুঝতে পারলাম মাথার ওপর চারচে কে যেন হাঁটছে। এরপরেই সিঁড়িতে আলোর আভাস দেখা গেল এবং লম্বা চওড়া বিকট এক মূর্তি আমাদের সামনে এসে দাঁড়ালো। হাতে বিরাট আস্তাবল লণ্ঠন, আর সেই আলোয় দেখা যাচ্ছে তার মোটা গোঁফ আর রাগী চোখ। কটমট করে ভল্টের আনাচে কানাচে দেখতে দেখতে দৃষ্টি স্থির হলো হোমস আর আমার উপর। কে আপনারা? আমার জায়গায় কি করতে ঢুকেছেন? হোমস নিরুত্তর দেখে দু পা এগিয়ে এসে হাতের লাঠি মাথার উপর তুলল লোকটা। কথাটা কানে ঢুকেছে? কে আপনারা? এখানে কি করছেন? লাঠি কাঁপাতে লাগলো শূন্যে। হোমস কোথায় পিছিয়ে আসবে তা না করে একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। স্যার রবার্ট, আমি একটা কথা জানতে চাই, এটা কি আর এখানে কেন? বলেই এক ঝটকায় খুলে ফেললো কফিনের ডালা। লণ্ঠনের জোরালো আলোয় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা একটা দেহ। এক প্রান্তে কেবল বেরিয়ে আছে একটা ভয়াবহ ডাইনি সদৃশ মুখ। সিঁটিয়ে থাকা মুখ, নাক, থুতনি, ঘোলাটে চোখ। চিৎকার করে উঠলেন স্যার রবার্ট। টলতে টলতে পিছিয়ে কোনো রকমে একটা পাথরের সবাধার ধরে সামলে নিলেন নিজেকে। তারপরেই আবার ফিরে এলো সেই হিংস্র বর্বর উদ্যত কণ্ঠস্বর। এ কি? আপনি জানলেন কি করে? আর তা নিয়ে আপনারই বা কি? আমার নাম শার্লক হোমস, শুনে থাকতে পারেন। আমার কাজ আইন রক্ষা হচ্ছে কিনা দেখা। আমার কতগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জ্বলন্ত চোখে তাকালেন স্যার রবার্ট, কিন্তু ওষুধ ধরল হোমসের নিষ্কম্প কণ্ঠস্বর আর অচঞ্চল আচরণে। মিস্টার হোমস, দেখে যা ভাবছেন তা নয়। এছাড়া আর করার কিছু ছিল না আমার। সে যা বলবার পুলিশকে বলবেন। বলতে তো হবেই। তার আগে আপনি নিজেই শুনে যান সব ব্যাপার। 15 মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছলাম সবাই। আমাদের বসিয়ে উধাও হলেন স্যার রবার্ট, কিন্তু ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। পেছন পেছন এলো দুটি মূর্তি। একজনকে ইতিমধ্যেই আগে গাড়ির মধ্যে দেখেছি, চড়া রঙে রঙিন সেই মেয়েটি। আর অপরজন ইঁদুর মুখো একটা লোক, চোখে চোরা চাহনি, দেখলেই গাপিত্তি চলে যায়। দুজনেই হতভম্ব। স্যার রবার্ট ছুটোপুটি করে টেনে এনেছেন নিশ্চয়ই, ব্যাপারটা ঠিক খুলে বলার সময় পাননি। মিস্টার আর মিসেস নলেট এদের নাম। মিসেস নলেটের ডাক নাম ইভান্স। আমার বোনের পাশে পাশে থাকার কাজ দিয়েছে বছর 5 আগে। আমি কি করেছি, কেন করেছি, এরা সব জানে। তাই নিয়ে এলাম আপনার কাছে। আমি কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না। আমি নিচ্ছি। মিস্টার হোমস, সোজাসুজি সব বলছি, শুনুন। অনেক ব্যাপার জেনে ফেলেছেন, নইলে আমার আস্তানায় এভাবে ঢুকতেন না। এটাও নিশ্চয়ই জানেন যে ডার্বি রেসে একটা ঘোড়ার ওপর সর্বস্ব বাজি ধরেছি আমি। যদি জিতি উতরে যাব, যদি হারি একেবারে তলিয়ে যাব। বুঝতে পারছি। বোন লেডি বিয়েট্রিসের ওপর আমি পুরোপুরি নির্ভরশীল, কিন্তু এস্টেট শুধু তাকেই দেখবে।
আমাকে নয়, আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনির মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল, ঘোড়া, সব কিছুর ওপর, পথে বসিয়ে ছাড়বে আমাকে। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে আমার বোন মারা গেছেন। কাউকে তা বলেননি? বলবো কি করে? বললেই তো রাস্তায় বসতাম। কিন্তু হপ্তা 3 ঠেকিয়ে রাখলে বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামী, এ পেশাদার অভিনেতা। ভেবে দেখলাম একে দিয়ে বোনের ভূমিকা হপ্তা 3 অভিনয় করালে পাওনাদারদের ঠেকিয়ে রাখা যাবে। এমন কিছু শক্ত কাজ নয়, রোজ সকালে একবার গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজেই আর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, ভুগছিল অনেকদিন ধরেই। ডাক্তারও বলেছিল কয়েক মাস পরে হঠাৎ মৃত্যু হবে। আপনি যদি চান সার্টিফিকেট আনিয়ে দেব। আপনি কি করলেন সেটা বলুন। ডেড বডি তো আর রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই নরলেট আর আমি লাশ পাচার করলাম আউট হাউসে। ওখানে কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে। দরজায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরও নিরাপদ জায়গায়। স্প্যানিয়েলকে আগে সরিয়ে দিলাম বাড়ি থেকে, তারপর ডেড বডি নিয়ে গেলাম চার্চের নিচের কবরখানায়। এর মধ্যে কোনো অসম্মান বা অশ্রদ্ধা নেই মিস্টার হোমস। আমার বোনের মৃতদেহের প্রতি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। কিন্তু আমার কাছে সেটা ক্ষমার অযোগ্য। জ্ঞান দেওয়া খুব সোজা। আমার অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথায়ও আসতো না। শেষ পর্যন্ত বাড়া ভাতে ছাই পড়তে চাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না মিস্টার হোমস। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো কফিন খালি করে তার মধ্যে বোনকে রাখবো, আর কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়িয়ে ছাই করে ফেলব। তাই করেছি আমি, নরলেট, দেখতেই পাচ্ছেন। যা বললেন তার মধ্যে একটা ফাঁক কিন্তু থেকে গেল। রেসে জিতুন আর না জিতুন, পাওনাদাররা তো আপনাকে ছেড়ে দেবে না, এস্টেট লুট করে নিয়ে যাবে। ঘোড়াটা এস্টেটের সম্পত্তি, কিন্তু বাজির টাকাটা আমার। সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম ক্রয়ার, মহা বদমাস। নিউ মার্কেট হিতে হান্টার দিয়ে পিটিয়েছিলাম একবার। আপনি কি মনে করেন সে আর আমাকে ছেড়ে দেবে? আপনার ব্যাপার আপনি বুঝবেন, আমার কর্তব্য আমি করব, পুলিশকে খবর দেব। রাত 12টা বাজলো। ওয়াটসন, চলো ফেরা যাক। এর পরের ঘটনা সবারই জানা। স্যাসকম প্রিন্স ডার্বি জিতেছিল ও তার মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল যে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। লেডি বিয়েট্রিসের মৃত্যুর খবর দেরিতে নথিভুক্ত করার জন্য তাকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিল পুলিশ এবং করোনার। অসম্মানের ছায়া থেকে সরে এসে সসম্মানে বার্ধক্যের দিকে এগিয়ে চললেন স্যার রবার্ট। এই এত কিছু হতে পেরেছিল শুধুমাত্র একটাই কারণে। শার্লক পুলিশকে খবরটা দিয়েছিল ঘটনার ঠিক 2 সপ্তাহ পরে।